হলিউডের বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের ডিজাইন করা ফোন হচ্ছে এইটা। জোকস অ্যাপার্ট, এইটার নাম দেওয়া হয়েছে ইন্টারস্টেলার স্পেস ডিজাইন, যেটা টেকনো পভা সিরিজের একটা ফোন, টেকনো পভা কার্ভ 5G। অ্যান্ড এই ফোনটাকে এরকম ইন্টারস্টেলার স্পেসশিপ কেন বলা হচ্ছে, কারণ এটার পেছনের যে লুকটা, এটা কিছুটা ফিউচারিস্টিক লুক দেওয়া হয়েছে, যে কারণে মূলত এই নাম। সো আজকে আমরা এই ফোনটার একদম A to Z ডিটেল আপনাদেরকে জানাবো। আমরা বেশ কিছুদিন ধরে ফোনটা ইউজ করছি, একটা ট্রিপেও গিয়েছে আমার টিম এই ফোনটা নিয়ে, যার পরে এটার ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স, ক্যামেরার কোয়ালিটি কেমন এবং এটা ইউজ করতে গিয়ে কেমন কমফোর্টেবল ফিল হয়, সব কিছুই আজকে ভিডিওতে জানাবো। এবং এই ফোনটার কিছু প্রবলেমও আছে, সেগুলো নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো। সো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না। চলুন আমরা ডিজাইনটা দিয়ে স্টার্ট করি। সো এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আমাদের হাতে। এটার ম্যাজিক সিলভার কালার ভেরিয়েন্ট আছে, এটার আরো 2টা কালার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে শায়ান কালারের আর একটা ব্ল্যাক কালার। এছাড়া ব্যাক পার্টে বেশ কিছু শেপ আছে এবং কিছু টেক্সট আছে, যেটা দিয়ে অনেকটা ওই হেডস আপ ডিসপ্লে আছে না, HUD, ওরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি, ফিউচারিস্টিক কোনো কিছু আর কি, যেটা দেখতে ভালোই লাগতেছে, অনেকে হয়তো এনজয় করবে। ক্যামেরা হাউসটাও দেখতে বেশ সুন্দর। এবং আমরা যদি একটু ফোনটার বডিটার দিকে তাকাই, তাহলে এটা কিন্তু ফুললি কার্ভড, এটা পেছনে সামনে সব জায়গাতেই কার্ভড, যার ফলে এই ফোনটা হাতে নেওয়ার পরে অনেক বেশি স্লিম মনে হয়, যদিও এটার থিকনেস হচ্ছে 7.45 মিলিমিটার। এছাড়া এটার ওজনও কিন্তু কম, 176 গ্রাম মাত্র, যার ফলে হাতে কিন্তু খুবই কমফোর্টেবল লাগে, স্লিম এবং লাইট ওয়েট মনে হয় এই ফোনটাকে। যখন এক হাতে ইউজ করবেন তখন এই ফোনটা খুবই কমফোর্টেবল ফিলিং দিবে। এছাড়া ফোনটার উপরের দিকে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং আছে, সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে, ওইখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, পাশাপাশি আয়ার ব্লাস্টারও দেওয়া হয়েছে, হুইচ ইজ এ গুড থিং। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বাটন আছে এবং একটা পাওয়ার বাটন আছে, বাটনগুলো বেশ ক্লিকি ছিল। বাম পাশে কিছুই নেই। নিচের দিকে আমরা 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং দেখছি, বাট এখানে সিম কার্ড ট্রে আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে এবং বটম ফায়ারিং স্পিকার আছে। এর একটা স্টেরিও স্পিকার এবং ডলবি টিউনড, যার ফলে স্পিকারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর সাউন্ড প্রডিউস করে, স্পেশালি স্টেরিও এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। তবে ইদানিং বাজেট ফোন থেকে শুরু করে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ সব জায়গাতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক রিমুভ করে দিচ্ছে, TWS এর মার্কেটটাকে আরেকটু বড় করার জন্য প্রবাবলি। এটা হয়তো বা খুব একটা বেশি কমপ্লেন করবে না মানুষজন, বাট আমার কাছে মনে হয় এখনো একটু বাজেট রেঞ্জের ফোনগুলোতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক রাখা উচিত। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে IP64 রেটিং আছে, সো হালকা পাতলা পানির স্প্ল্যাশ, ছেটা ফোটা এগুলো পড়তে পারবে, এটাতে কোনো ধরনের সমস্যা হবে না। এবার চলুন আমরা এটা ডিসপ্লেটার দিকে তাকাই। এটা 6.78 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে, যেটা একটা অ্যামোলেড প্যানেল বাই দ্য ওয়ে, এবং এটাতে 144 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লেটা ফুল HD প্লাস রেজুলেশনের। সো 144 হার্জ রিফ্রেশ রেট আমরা জানি কিছুটা গিমিকি, এটা খুব একটা ইউজফুল না। ফোনের জন্য 120 হার্জ ইজ এনাফ, 144 হার্সের খুব এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পাবেন না। যদিও এক্সট্রা কিছু অ্যাপ এখন অ্যাড করা হয়েছে, অ্যাপের কিছু সাপোর্ট, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই অ্যাপগুলোতে এখন 144 হার্স সাপোর্ট করে, বাট আপনাকে অবশ্যই ডিসপ্লে সেটিং থেকে হাই রিফ্রেশ রেটটা সিলেক্ট করে দিতে হবে প্রত্যেকটা অ্যাপের জন্য ইন্ডিভিজুয়ালি। এর বাইরে বেশিরভাগ অ্যাপগুলোতেই 120 হার্স পর্যন্তই ক্যাপ থাকে। এছাড়া ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিট এবং আমাদের ইউজ কেসে এটা ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম ছিল না, ইনডোরে আউটডোরে সব জায়গাতে ভিজিবিলিটি পারফেক্ট ছিল। সেই সাথে এই ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া এটা কার্ভ ডিসপ্লে হওয়ার পরেও অ্যাক্সিডেন্টাল টাচের মতো কোনো প্রবলেম ছিল না। সেই সাথে এই ডিসপ্লেটাতে ওয়েট টাচ, বা আপনি যদি হাত ঘেমে যায় কিংবা পানি ছিটা ফোটা যদি পড়ে, তাহলে টাচ কাজ করবে, কোনো প্রবলেম নেই। এছাড়া কার্ভ হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের বেজেল একদম নাই বললেই চলে, উপরে নিচে চিনের পরিমাণও খুবই অল্প, যার ফলে খুবই ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় কন্টেন্ট ওয়াচিং এর সময়। এই ডিসপ্লেটা আমার মনে হয় এই ফোনের ভালো একটা সেলিং পয়েন্ট। এইবার চলে আসি হার্ডওয়্যার স্পেসিফিকেশনে। সো এই ফোনটা বাংলাদেশের বাজারে 256 GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 32,999 টাকা, মানে 33,000 টাকা। এন্ড প্রসেসর হিসেবে এই ফোনটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আলটিমেট ইউজ করা হয়েছে এবং এইটা আমাদের কাছে একটা কমপ্লেইনের বিষয়, কারণ এখানে এই প্রাইস রেঞ্জে আমরা কিন্তু 7400 দেখেছি বেশ কিছু ফোনে। আমার মনে হয় এখানে 7400 দিলে পারফরমেন্সে একটু এক্সট্রা বুস্ট আমরা পেতাম। এখন যদি আপনি ডে টু ডে লাইফে পারফরমেন্সের কথা বলেন, খুব মেজর প্রবলেম হয়তো আপনারা ফেস করবেন না, মেজর ল্যাগ কিংবা হিকাপ। তবে আপনারা যদি বেঞ্চমার্কের স্কোরগুলো দেখেন, যেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে 7400 থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এটা। সো এই প্রাইসে আমার মনে হয় ওই এসওসিটাই আমাদের এক্সপেকটেশনের মধ্যে ছিল, এটা দিলে বেশ ভালো হতো। এর বাইরে 8GB র্যামের কারণে আপনি কিন্তু ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। গেমিং এর কথা যদি বলি, তাহলে পাবজি, কল অফ ডিউটি মোবাইল, অ্যাসফাল্ট 9 এর মতো গেমগুলো আমরা এটাতে রান করেছি, প্রত্যেকটাই প্লেয়েবল ছিল। পাবজিতে নতুন গ্রাফিক্স সেটিং, সুপার স্মুথ এবং এক্সট্রিম প্লাস ফ্রেম রেট যে সেটিংটা আছে, এটা সিলেক্ট করার পরে আমরা 90 FPS এ গেম প্লে পাচ্ছিলাম। এটা একদম স্মুথ গেম প্লে ছিল, কোনো ধরনের ল্যাগ হিকাপ ছিল না একদমই। এবং কল অফ ডিউটি মোবাইল যেটা, সেটাতে আমরা ভেরি হাই এবং ম্যাক্স ফ্রেম রেট সিলেক্ট করেছিলাম, সেখানে 60 FPS এ স্মুথ গেম প্লে পাওয়া যাচ্ছিল। এর বাইরে অ্যাসফাল্ট 9ও খুব সুন্দরভাবে প্লেয়েবল ছিল, 60 FPS এ স্মুথ প্লেব্যাক পাচ্ছিলাম আমরা।
এবং গেমিং এ আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, মেজর ল্যাগ কিংবা হিকাপ একদমই ছিল না। গেমিং এর বাইরে এই ফোনটাকে আমরা স্ট্রেস টেস্ট করেছিলাম এবং এটার পারফরমেন্স স্টেবিলিটি অ্যারাউন্ড 90% এর আশেপাশে ছিল, সেই সাথে টেম্পারেচার 44 ডিগ্রির আশেপাশে ছিল। সো কোনো ধরনের পারফরমেন্স থ্রটলিং কিংবা ওভারহিট হয়ে যাওয়ার মতো ইস্যু আমরা ফেস করিনি। এবার আসি সফটওয়্যার সাইডে। সো এই পোভা সিরিজে কিন্তু টেকনো তাদের নতুন একটা ইউআই ইউজ করছে, মানে হাই ওএস এরই পোভার জন্য একটা ডেডিকেটেড ভার্সন। এটা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 15 বাই দ্য ওয়ে। এবং এই নতুন পোভার ইউআইটা খুব একটা ডিফারেন্ট না, ওটা থেকে জাস্ট কিছু আইকনের ডিফারেন্সেস আছে, কিছু নতুন ওয়ালপেপার অ্যাড করা হয়েছে, ওভারঅল জাস্ট অ্যাস্থেটিক্যালি একটু ডিফারেন্ট আর কি। এর বাইরে আপনি যদি পারফরমেন্সের কথা বলেন বা কোর ইউআই যদি বলেন, সেটা মোটামুটি সেমই আছে। সো টেকনোর ইউআই আগের চাইতে অনেক বেটার হয়েছে, আস্তে আস্তে অপটিমাইজ হচ্ছে। এটার বেলায়ও সেম, ব্লোটের খুব বেশি একটা নাই, যে দু একটা আছে আপনি আনইনস্টল করতে পারবেন, এবং খুবই ল্যাগ ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল ইউআইটা। এবং এই ইউআইতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্সও আছে, যেমন টেকনোর যে এআই, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাজ করে ঠিকঠাক মতো। এআই ইরেজার থেকে শুরু করে নিজস্ব টেকনোর যেসব এআই আছে, আবার গুগলের নিজস্ব এআই যেগুলো সার্কেল টু সার্চ, জেমিনাই, এগুলো তো থাকছেই। সেই সাথে গেমিং এর বেলায় খুব ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে ম্যাজিক ভয়েস চেঞ্জার। সো আপনি চাইলেই গেমিং এ যখন আপনি কথা বলবেন, পাবজি খেলতেছেন, আপনি কথা বলার সময় আপনার ভয়েসটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। একটু গিমিকি বাট স্টিল আপনি কাজে লাগাইতে পারবেন চাইলে। এছাড়া এটাতে পোভা ফ্রি লিঙ্ক নামে একটা ফিচার আছে, যেটা মূলত ব্লুটুথ কলিং ফিচার। সো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা দুইটা ফোন যদি থাকে পোভার, তাহলে একটার সাথে আর একটা নেটওয়ার্ক ছাড়াই জাস্ট ব্লুটুথে কথা বলতে পারবেন। এর বাইরে এটাতে ডাইনামিক আইল্যান্ড থেকে ইন্সপায়ার্ড হয়ে ডাইনামিক পোর্ট নামে একটা ফিচার দেওয়া হয়েছে। এর বাইরে স্প্লিট স্ক্রিনের অপশন আছে, ফ্লোটিং উইন্ডোর অপশন আছে। তার মানে ইউআইটা মোটামুটি ফিচার প্যাকড একটা ইউআই, এবং কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নাই। তবে যেই জায়গাটাতে কমপ্লেন করব সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা সেন্সর। ওয়েল, ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলছি না, এইটাতে 30,000 টাকা দামের একটা ফোন, কিন্তু এটাতে কোনো আলট্রা ওয়াইড শুটার নাই। এখন যদিও সব ফোন এটাকে নর্মালাইজ করে ফেলতেছে, এই বাজেটে অনেক ফোন আছে যেগুলোতে আলট্রা ওয়াইড শুটার দেয় না, বাট আমরা এটা একদম 100% চাই, অলওয়েজ চাই এই বাজেটে ফোনে অন্তত 30,000-এর উপরে যে ফোনগুলো, সেগুলোতে আলট্রা ওয়াইড শুটার মাস্ট। বাট এটা যে প্রাইমারি ক্যামেরাটা আছে, এটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের খুব একটা ইউজফুল না ওরকম একটা লেন্স দেওয়া হয়েছে। সাথে এটা যে ফ্রন্ট ক্যামেরাটা, এটা 13 মেগাপিক্সেল। আমার মনে হয় এখানেও আর একটু বেটার একটা সেন্সর ইউজ করা যেত। যাই হোক, সবসময় সেন্সর সাইজ এবং মেগাপিক্সেল দিয়ে কিন্তু ছবির কোয়ালিটি জাজ করা যায় না, আমরা অ্যাকচুয়াল ছবিগুলো কেমন হয় সেটা দেখি। সো পেছনের প্রাইমারি ক্যামেরার ডেলাইটের ছবিগুলো মোটামুটি ডিটেল ছিল, ছবিগুলো দেখতে সুন্দর লাগছিল। শুধুমাত্র গ্রিন এবং রেড কালারগুলো একটু বেশি পপ করছিল বা একটু বেশি স্যাচুরেটেড লাগছিল, যেগুলো দেখতে সুন্দর লাগে, বাট আপনি যদি ট্রু টু লাইফ কালার খুঁজেন তাহলে কিন্তু মোটেও সেটা পাবেন না। ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ঠিকঠাক ছিল, ফেস টোনগুলো মোটামুটি অ্যাকুরেটলি ডিরেক্ট করতে পারছিল, একটু ওয়ার্ম টোন দিচ্ছিল মাঝে মধ্যে। এটা যদিও আমরা বেশিরভাগ সময় যে ছবিগুলো তুলেছিলাম একটু সানি এনভায়রনমেন্টে তুলেছি, যে কারণে একটু বেশি ওয়ার্ম লাগছিল। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক মতো করতে পারে, খুব বেশি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড না হইলে এজ ডিটেকশন ম্যাচ আপ করে না। সেই সাথে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা আছে সেটাও মোটামুটি ন্যাচারাল ছিল, একেবারে ডিএসএলআর লুকে লাইক না হইলেও মানে মোটামুটি ট্রানজিশন ছিল আর কি ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসের মধ্যে, এটা দেখতে বেশ ভালো লেগেছে। ওভারঅল প্রাইমারি ক্যামেরার যে ছবি বোথ রেগুলার মোড এবং পোর্ট্রেট মোডে আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। তবে লো লাইটে এই ফোনটা এভারেজ পারফর্ম করেছে, অন্যান্য ফোনের মতোই। লাইট যদি কমে যায় তাহলে খুব একটা বেশি ডিটেল থাকে না, মানে সফট হয়ে যায় ছবিগুলো। সেই সাথে বেশি কমে গেলে লাইটটা আপনারা যদি অন্ধকারে ছবি তুলেন তাহলে নয়েজ দেখবেন, প্রচুর গ্রেইন দেখবেন। তার ফলে লো লাইটে আমার মনে হয় এটা ঠিকঠাক আছে, তারপর আরেকটু বেটার হইতে পারতো। আর পেছনের ক্যামেরার ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS এর অপশন আছে উইথ স্টেবিলাইজেশন। সো আপনারা যদি এটা দিয়ে ভিডিও করেন, হালকা পাতলা যদি শেকও থাকে সেটাকে কিন্তু মিনিমাইজ করে ফেলবে, মোটামুটি স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরাটা যেটা 13 মেগাপিক্সেলের, এটার ছবি যেহেতু 13 মেগাপিক্সেলের, তাই ডিজেলের পরিমাণটা অত বেশি ছিল না। স্পেশালি যদি আপনি জুম করেন তাহলে দেখতে পারবেন যে ছবিগুলো কিছুটা সফট হয়ে যাচ্ছিল, দূর থেকে দেখলেও যদিও খুব একটা বেশি বোঝা যায় না। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ভালো ছিল, এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটের বেলায়ও রিয়ার ক্যামেরার মতো এজ ডিটেকশন ঠিকঠাক। যদি আপনি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডের ছবি না তুলেন তাহলে কোনো প্রবলেম ফেস করবেন না। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটও খুবই ভালো ছিল, তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা যদি গ্রুপ পোর্ট্রেট তুলতে যান তাহলে মাঝে মধ্যে একটু প্রবলেম ফেস করবেন, স্পেশালি একজনের ফেসে একটু বেশি ফোকাস করে। এর বাইরেও যদি আপনি সিঙ্গেল সেলফি তুলেন তাহলে ফেসে কিছুটা আর্টিফিশিয়াল ডিটেল অ্যাড করার চেষ্টা করে, যেটা মাঝে মধ্যে একটু বদারসাম মনে হয়েছে। আবার গ্রুপ সেলফি তুললে এটা থাকে না, কিন্তু গ্রুপ সেলফি তুললে আবার সফট হয়ে যায় বেশি। এই ধরনের কিছু প্রবলেম সেলফি ক্যামেরাতে আমরা পেয়েছি। সো সেলফি ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ হতে পারতো, স্পেশালি এটা সেন্সর সাইজটা আমার মনে হয় যদি 32 মেগাপিক্সেলের দেওয়া হতো তাহলে ডিটেলটা আরেকটু বেটার পাওয়া যেত, ওভারঅল সেলফিটাকে আরেকটু ইমপ্রুভ করা যেত। তবে ভালো ব্যাপার হচ্ছে এটা যে ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়েও কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানেও স্টেবিলাইজেশন আছে। সো আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করেন তাহলে মোটামুটি ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ওভারঅল যদি আমি কনক্লুড করি ক্যামেরাটা নিয়ে, তাহলে বলবো দুইটা জায়গাতে কমপ্লেন। এক হচ্ছে আলট্রা শুটারটা দেয় নাই, আর দ্বিতীয়ত ফ্রন্ট ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। তবে রিয়ারের যে প্রাইমারি ক্যামেরাটা আছে এটা ছবি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লেগেছে। এখন চলুন দেখি এই ফোনটা ব্যাটারি সেকশনে কেমন পারফর্ম করে। মাত্র 7.45 মিলিমিটার, খুবই স্লিম একটা ফোন, বাট এটার ভেতরে 5500 mAh ব্যাটারি ফিট করে দেওয়া হয়েছে, যেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ।
তবে এই ইমপ্রেসিভটা তখনই হবে যখন ব্যাকআপটা ওই নাম্বারের মতো তো ভালো হবে, তাই না? কারণ আমরা এখন ইদানিং অনেক জায়গাতে দেখতেছি অনেক ফোনে অনেক বিশাল বিশাল ব্যাটারি দেয়, কিন্তু ওই আইফোনের অল্প ব্যাটারি নিয়েও ওই ফোনগুলোকে বিট করে ফেলে। কিভাবে? সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে। সো এই ফোনটার অপটিমাইজেশন কেমন? প্রথমত এটার ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ইজিলি ফুল ডে পাবেন, যেটা এক্সপেক্টেড ছিল 5500 mAh একটা সেল থেকে। আমরা এটা দিয়ে বেশ হেভি ইউজ করেছি, যেহেতু ট্রিপে যাওয়া হয়েছে, সো প্রচুর ছবি তোলা হয়েছে এবং রেগুলারলি ফোনটা ইউজ করা হয়েছে, এবং ওই সিচুয়েশনেও আমরা এটা থেকে অ্যারাউন্ড 10 আওয়ারের মতো এসওটি পাচ্ছিলাম। তার মানে বেশ ভালো ছিল এটার ব্যাটারি ব্যাকআপ, তেমন কোনো কমপ্লেনই নেই। চার্জিং এর বেলায় এই ফোনটা 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, বক্সের ভিতরে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, এবং টেকনো ক্লেম করছিল এটা 1 ঘন্টায় ফুল চার্জ হবে, বাট আমাদের টেস্টে এটা 1 ঘন্টা 25 মিনিট সময় নিচ্ছিল ফুল চার্জ হতে। এটাকে খুব একটা স্লো বলা যাবে না, আবার সুপার ফাস্টও বলা যাবে না। সে সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং এরও ব্যবস্থা আছে। এর বাইরে এই ফোনটাতে এনএফসি সাপোর্ট করে, 5G সাপোর্টের একটা ফোন, সো ফিউচার প্রুফ। নেটওয়ার্ক রিসেপশন বা কল কোয়ালিটি এগুলো নিয়ে কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 33,000 টাকায় এই ফোনটা নিয়ে বেশ কিছু জায়গাতে কমপ্লেন আছে আমার। প্রথম কমপ্লেন হচ্ছে এটাতে আলট্রা শুটার না দেওয়া। দ্বিতীয় কমপ্লেন হচ্ছে এটার এসওসিটা আরেকটু বেটার দেওয়া যেত, 7400 যেটা ডাইমেনসিটির, সেটা দিলে বেটার হতো। থার্ড কমপ্লেনটা হচ্ছে সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো। এর বাইরে বাকি জিনিসগুলো ভালো লেগেছে। এটার ডিজাইনটা ভালো, হাতে খুবই কমফোর্টেবল ফিল হয়, ডিসপ্লেটা ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন এই ফোনটা কিনবেন কি কিনবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।